আজকে আমার সান্দাকফু ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে আমি যাচ্ছি টুমলিং থেকে সান্দাকফুর পথে। প্রথম পর্বে আমার ছিল শিলিগুড়ি থেকে আমি কিভাবে মানেভঞ্জন হয়ে টুমলিংয়ে পৌঁছলাম তার সমস্ত বিস্তারিত তথ্য। দ্বিতীয় পর্বে রেখেছি টুমলিংয়ে আমার একটা দিনের থাকার অভিজ্ঞতা, সেই সঙ্গে টুমলিংয়ের হোমস্টের খোঁজখবরও দিয়েছি। এই প্রথম দুটো পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি সান্দাকফু যাও আমার মনে হয় এগুলো দেখে নিলে তোমাদের অনেকটাই সুবিধে হবে। আর আজকের পর্বে থাকছে টুমলিং থেকে সান্দাকফু যাত্রার খুঁটিনাটি তথ্য, সান্দাকফুতে থাকা আর সান্দাকফুর হোমস্টে সমস্ত কিছু থাকবে, সেই সঙ্গে খরচের কথাও বলবো। আর ছোট্ট অনুরোধ, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিওর নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে চলে যায়। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখানেও আমি অনেক কিছু পোস্ট করে থাকি। তোমাদের সাথে পেলে আমার খুব ভালো লাগবে। আজকে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, টুমলিং থেকে। আজকে যাব সান্দাকফু। সান্দাকফুর পথে ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেছি। আর ওখানে যে টুমলিং চেকপোস্ট আছে, কালকে যে আমাদেরকে নিচে যে আমরা টিকিটটা কেটেছিলাম সিঙ্গলীলা পার্কে ঢোকার জন্য, সেই চেকপোস্টের এন্ট্রি করতে হলো। এন্ট্রি করে আমরা এখন ঢুকে গেছি। উচ্চতা অনুযায়ী রডোডেন্ড্রন ফুল আরও বেশি হয়, অতএব এই জঙ্গল থেকে কিন্তু কাছে কাছে ফুলের মেলাটা আরও বেশি দেখতে পাচ্ছি। তার সাথে আরও বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে, সব গাছের নাম তো আমি জানি না। আর রডোডেন্ড্রনকে এখানে নেপালি ভাষায় কিন্তু গুরাজ বলে। গুরাজ বলতে হয় না আপ লোক? হ্যাঁ, গুরাজ বলে। সান্দাকফু যাওয়ার পথে গৈরাবাসে একটু দাঁড়ালাম। এখানে আবার চেকপোস্ট রয়েছে, আধার কার্ড দেখাতে হবে। টুমলিং থেকে গৈরাবাসের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু একদিকে নেপাল একদিকে ভারত, আর মাঝখানের রাস্তাটা যেন ঠিক একটা বর্ডারের মতো। ডান দিকে চেকপোস্ট আছে, তাই ডান দিকে ছবি নেওয়া বারণ, নিতে পারলাম না। বাঁ দিকে কি রয়েছে একটা ছোট্ট হোমস্টে। আপ ওনার हो क्या? ओनर होमस्टे का? हाँ, यही। अच्छा, का नाम क्या है? मैग्नोलिया। और नंबर तो वही दिया है, उससे कांटेक्ट करने को मिलेगा? वही मिलेगा। গৈরাবাসে একটা ছোট্ট হোমস্টে ম্যাগনোলিয়া। একবার দেখতে ইচ্ছে হলো যে রুমগুলো একবার দেখে রাখি আর তোমাদেরও দেখিয়ে দিই। তো কিন্তু এখানে একটা জিনিস দেখলাম যে কমন বাথরুম, আরও ওদের রুম আছে কিনা জানি না, ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। যদি কখনো তোমাদের প্রয়োজন পড়ে তোমরা যোগাযোগ করে নিও। ওয়াশরুম কিধার है? वॉशरूम इधर है। कॉमन वॉशरूम सेपरेट नहीं है? कॉमन वॉशरूम है। यहाँ पर ही है, यहाँ पर ही है। মানেভঞ্জন থেকে গৈরাবাস পর্যন্ত রাস্তাটা কিন্তু চওড়া পিচের রাস্তা। এই রাস্তায় আসতে কোনো অসুবিধা হবে না। গৈরাবাসের পরে কিছুটা রাস্তা ভালো পেলেও তারপরে শুরু হয় আসল পাথুরে খাড়াই রাস্তা। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত খারাপ। ড্রাইভার ভাই মাঝে সাঝেই গাড়ি থেকে নেবে, পাথর সরিয়ে আবার গাড়ি নিয়ে এগোচ্ছে। রাস্তাটা আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো পাথরের রাস্তাগুলো কিভাবে ভেঙে পাথরগুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু এরকমই ভাঙাচোরা রাস্তা। আমরা গৈরিবাস থেকে কালাপোখরি যাওয়ার পথে বাতাসি বলে একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু আবার চেকপোস্ট ছিল, আধার কার্ড দেখাতে হলো। মানে বহু জায়গায় যেহেতু এটা আমরা নেপালে ঢুকেছি, সেই কারণে কিন্তু সিঙ্গলীলা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। বহু জায়গায় ছোট ছোট চেকপোস্টে আমাদেরকে বারবার আধার কার্ড, ফোন নাম্বার এই সমস্ত কিন্তু দেখাতে হচ্ছে। যখনই এই রাস্তায় আসবে অবশ্যই এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসবে। নিচের দিকে যে গাছগুলো ছিল, ধরো পাইন, বার্চ, ওক, এই সমস্ত গাছের সম্ভার ছিল, কিন্তু যত ওপরে উঠছি তত কিন্তু সেই সব গাছ আর দেখতে পাচ্ছি না। এখন কিন্তু বেশিরভাগ গাছই দেখতে পাচ্ছি রডোডেন্ড্রন, বেশি রয়েছে রডোডেন্ড্রন ফুল। আর এখান থেকে দার্জিলিং হচ্ছে 51 কিলোমিটার। মানেভঞ্জন যা দেখতে পেলাম না, দার্জিলিংটাই দেখতে পেলাম, মানেভঞ্জন আর একটা কি ছিল ডিস্টেন্সগুলো। তো দার্জিলিংয়ের যদি আসো তাহলেও কিন্তু একদিনেও সান্দাকফু ঘুরে তোমরা যেতে পারো, তবে সেটা খুব হেক্টিক হয়ে যাবে। কিন্তু একটা দুটো দিন হাতে টাইম থাকলে দার্জিলিং ঘুরেও এই ট্রিপটা করে নিতে পারো। মেয়ে ঘুরে ঘুরে যাচ্ছে আর পাহাড়ের মধ্যিখানে এই রডোডেন্ড্রন ফুলের সমাহার আর মেঘের
অসাধারণ। আর কি চাই লাইফে? সঞ্চয় মানে এগুলোই সঞ্চয়, অর্থ সঞ্চয় করার থেকে এই সমস্ত কিছু সঞ্চয় করে রাখাই ভালো। এটাই সঙ্গে যাবে আমাদের, আর কি চাই? এখন কালীপক্ষে দিয়ে যাচ্ছি। কি অসাধারণ জায়গা। পান্ডি মে একবার গেঙ্গে না, কাল নেব। কালীপক্ষি থেকে সান্দাকফু যাওয়ার যে 6 কিলোমিটার রাস্তা, পুরো পাথরের রাস্তা, একদম লাফাতে লাফাতে যাচ্ছে। তাও যে বলবো কষ্ট হচ্ছে তা না। মা তো সঙ্গে রয়েছে, মা বললো যে না দিব্যি আছি, অসুবিধা হয়নি, বোলেরোতে রয়েছি, খুব কষ্ট খুব একটা কিচ্ছু নেই। আর ওয়েদার তো ভীষণ ভালো, কিন্তু এইটুকু রাস্তাটাই হচ্ছে পাথরের রাস্তা, প্লাস 6 কিলোমিটার। বাকি রাস্তাটা একদম কোনো অসুবিধে কিচ্ছু নেই, একদম খাড়াই রাস্তা, পুরো ওপরের দিকে উঠছি উঁচুতে। রাস্তা একদম এরকম হয়ে রয়েছে। কতটা ছবিতে দেখাতে পারছি যে পারবো জানি না, নেওয়ার চেষ্টা করছি রাস্তাটা। তবে মানে নিজে যাওয়ার একটা অনুভূতি আলাদা, সেটা আমি যতটা পারি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি, যে আমার অনুভূতিটার সাথে তোমাদের অনুভূতিটা যাতে মিশে যায়, যেন মনে হয় যে হ্যাঁ তোমরাও আমার সাথে ঘুরছো, একসাথে ঘুরছি। এইভাবেই চেষ্টা করি বলার বা দেখানোর। কারণ এখন এমন একটা হয়ে গেছে ফ্যামিলির মতো, যে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, সেটা সবটা শেয়ার না করতে পারলে ভালোই লাগে না। প্রতিটা মুহূর্ত মনে হয় সব কিছু তুলে ধরি। অনেক বাদ থেকে যায়, অনেক বাদ থেকে যায়। যাই দেখাই, যাই করি না কেন, তারপরেও অনেক কিছু বলার থাকে, দেখানোর থাকে। সত্যি অত কিছু সময় মানে সম্ভব হয় না, স্টোরেজ ফুল হয়ে যায় ছবি নিতে নিতে। কিন্তু তবুও যেটুকু সম্ভব, কানে মাঝে মাঝে তালা পড়ে যাচ্ছে। আর এই পাথরের রাস্তা দিয়ে এগোনো, আর যেন মনে হচ্ছে একদম মেঘের কাছে চলে এসেছি। একটু আগে তো একদম মেঘগুলো উঠছিল চোখের সামনে, এখন আবার যেন একটুখানি মেঘটা সরে রোদ্দুর দেখা দিচ্ছে। মানে এরকম ওয়েদার কখন কীরকম কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু গাছপালা দেখো, শুধুমাত্র এখানে কম আর অনেকটা উঁচু বলে, আর যা দেখতে পাচ্ছি বেশিরভাগই ফুলে ফুলে ভরা গাছগুলো। কালাপুকুরির পরে আর একটা জায়গায় আমাদের চেকপোস্টে দাঁড়াতে হলো। এখানে আমাদের 50 টাকা করে নিল, কিন্তু এর আগে কোনো চেকপোস্টে টাকা নেয়নি। যাই হোক, নেপালে প্রবেশের জন্য নাকি এই টাকাটা নেওয়া হচ্ছে। এরকমই পাথরের রাস্তা দিয়ে লাফাতে লাফাতে চলছে আমাদের গাড়ি। মাঝে মাঝে এক একটা ল্যান্ড রোভার যাচ্ছে পাশ দিয়ে, দেখতে পাচ্ছি। আর কি অসাধারণ সৌন্দর্য, সত্যি মুখে প্রকাশ করা যাচ্ছে না। আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই আমরা সান্দাকফু পৌঁছে যাব। সান্দাকফু ঢোকার মুখে কিছুটা রাস্তা আমি খালি তোমাদের সামনে তুলে ধরলাম। এই রাস্তার অনুভূতিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কি অসাধারণ রাস্তা, সেই সঙ্গে গাড়ির আওয়াজ, সব নিয়ে যেন একাকার। জাস্ট ফিল করো, আর কিচ্ছু বলার নেই। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, রাস্তার অবস্থা দেখেছো, খুব খারাপ। আর সেই সঙ্গে সামনেটা পুরো মেঘে ঢাকা। কি বলবো, এগুলোকে কিভাবে প্রকাশ করব, মুখে কিছু বোধহয় বলা যায় না এগুলোর জন্য। মেঘ উড়ে যাচ্ছে, দেখো সামনে দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। এবার আমরা ঢুকছি সান্দাকফু। সান্দাকফু ঢুকে গেলাম। পুরো 2 ঘন্টা 12 মিনিট সময় লাগলো। 11টায় স্টার্ট করেছি, 1টা 12য় পৌঁছে গেলাম সান্দাকফু।
আমরা সানরাইজ হোমস্টেতে উঠেছি, ঘুম কিন্তু আসছে। কষ্ট হয়েছে কি বলো? না, দুজনকার মাঝখানে বসেছিলে, হাড় ফাড় খুলেই পড়ে যাবে এবার। এদিকে বলছে কষ্ট হয়নি আর এদিকে বলছে হাড় খুলে পড়েছে। সানরাইজ হোমস্টের এটা হচ্ছে রিসেপশন, আর এদের কিন্তু বুফে সিস্টেমে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যেহেতু আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি, সমস্ত লাঞ্চ রেডি, এখন আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। আরেকটা কথা বলি, সানরাইজ হোমস্টে কিন্তু দুটো ভাগ আছে এদের, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে ওল্ড। নিউ বিল্ডিংটা হচ্ছে এই যেটা তোমাদের আমি দেখাচ্ছি, এইটা এখান থেকে ওপরের রুমগুলো থেকে সরাসরি খুব সুন্দরভাবে একেবারে ভিউটা ভালো পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর ওল্ড যেটা, সেটা একটু নিচের দিকে, সেখান থেকে ভিউ রুম নেই, মানে ভিউ রুম থাকলেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে না, ছোট ছোট রুমগুলো। যেটা পুরানো দিক, সেখানের হচ্ছে ওরা এখন নিচ্ছে 1500 টাকা পার হেড পার ডে। আর এদিকে নতুন যেটা আছে এই নিউ বিল্ডিংয়ে নিচ্ছে 1900 টাকা পার হেড। এই হচ্ছে চার্জ সানরাইজ হোটেলের। পাশেই রয়েছে শেরপা চালেট, আরও অন্যান্য কিছু হোমস্টেও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বারগুলো দিয়ে রাখছি। এখানে এলে পাওয়ার ব্যাংক কিন্তু সঙ্গে অবশ্যই রাখতে হবে, মানে ঘন ঘন কারেন্ট যায়, আর নেটওয়ার্ক প্রবলেমটাও বেশ ভালো রকমই আছে, ফোনে টাওয়ার পাওয়া যায় না ঠিকঠাক। হোটেলের হোমস্টের ওয়াইফাই ব্যবহার করা যায়, কিন্তু সেটাও সবসময় কাজ করে না। এবার বলি, সান্দাকফু ট্যুর প্ল্যান করলে যে কথাগুলো মনে রাখা অবশ্যই প্রয়োজনীয়। প্রথমেই হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি, এটা অবশ্যই দরকার, প্রত্যেকটা চেকপোস্টে এটা প্রয়োজন পড়ছে, যতজন থাকছো প্রত্যেকেরই কিন্তু এটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। হোটেলের ওয়াইফাই আছে, কিন্তু সেটাও খুব একটা কাজের নয়, কারণ বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, মুশকিলে পড়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে উলের পোশাক তো লাগবেই, সেই সঙ্গে যদি সম্ভব হয় একটা গরম জলের ফ্লাস্ক সঙ্গে রেখো। আর সান্দাকফু কখন আসবে? যদি কাঞ্চনজঙ্ঘা বা পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলো দেখার ইচ্ছা থাকে এখান থেকে, তাহলে আমি অবশ্যই বলবো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় এসো, নিরাশ হবে না। আর যদি ফুল বরফ দেখতে চাও তাহলে মার্চ এপ্রিল মাসে এসো, যেমন আমি এই সময় এসেছি। এই সময় রডোডেনড্রনে ভরে রয়েছে পুরো জঙ্গল, চারিপাশে রডোডেনড্রন সহ বিভিন্ন রকমের ফুল পাবে, পাখি দেখতে পাবে, তার সাথে থেকে থেকে বৃষ্টি আর বরফ, এগুলো কিন্তু এই সময়ের জন্য। আর যদি মনে রাখার মতো সূর্যাস্ত দেখতে হয় তাহলে একটু কষ্ট করতে হবে। সান্দাকফু থেকে খাওয়া দাওয়ার পরে টুকটুক করে হাঁটা দাও আলের উদ্দেশ্যে। 2 কিলোমিটার দূরে এই আল, এখান থেকে অপূর্ব সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যায়, আর সূর্যোদয় দেখতে পাবে হোমস্টের রুম থেকে বসেই। আর খরচের কথা যদি বলো, এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে সান্দাকফুর মানিভঞ্জন পর্যন্ত আসতে তোমাদের গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর শেয়ার গাড়িতে কিভাবে আসবে সে নিয়েও আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি আমার প্রথম ভিডিওটা, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। মানিভঞ্জন থেকে তোমাদের সিন্ডিকেটের অফিস থেকে গাড়ি করতে হবে, সেখানে তোমার ল্যান্ড রোভার বা বুলেরো পাবে, তার জন্য যে চার্টটা আছে আমি চার্টটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো ট্যুর প্ল্যানটা বানিয়ে নিও, কারণ অনেকে সান্দাকফু পর্যন্ত যায়, অনেকে আবার ফালুট পর্যন্ত যায়, সমস্ত রেটটা এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু আমার এখনকার রেট, এখন আমি গিয়েছিলাম 2024 এপ্রিলে। আর হোমস্টের মোটামুটি দেখলাম ওখানে 1200, 1300 থেকে 1400, 1500-র মধ্যে পেয়ে যাবে, আর সেগুলো একটু নিজেরা দরদাম করে নেবে। আমি হোমস্টের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। এইভাবে ট্যুর প্ল্যানটা সাজিয়ে নাও, আশা করছি সান্দাকফু যেতে হলে তোমাদের কোনো অসুবিধা হবে না। অনেকটা উঁচু অল্টিটিউডের জন্য অবশ্যই ডাক্তারের একটা পরামর্শ নিয়ে নিও, সঙ্গে কপুর রেখো, এবারে কিছু মেডিসিন রাখতে পারো, সাবধানে ঘোরাফেরা করো, উচ্চতাজনিত সমস্যা আসতেই পারে, শ্বাসকষ্ট হতেই পারে, তার জন্য কোনো রকম উত্তেজনাজনিত কোনো রকম কাজকর্ম, কথাবার্তা, দৌড়াদৌড়ি কিছুই করো না, খুব সাবধানে ঘুরে এসো। আর সান্দাকফুর রাস্তাটা পুরোটাই ভালো, শেষ 6 কিলোমিটার রাস্তা পাথরে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। খুব ভালো থেকো আর আমার সাথে থেকো।